বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ফোরাম থট অফ সিভিলাইজেশন কর্তৃক আয়োজিত বখতিয়ার খলজির বঙ্গবিজয় নতুন যুগের সূচনা শীর্ষক সেমিনারে উপস্থিত সম্মানিত উপস্থিতি, আলোচকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ঢাকা ফোরাম অফ থট অ্যান্ড সিভিলাইজেশনের নির্বাহী পরিষদ সহ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, বঙ্গবিজয় দিবসের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু আজকের টপিকই হলো বখতিয়ার খলজির বঙ্গবিজয় এবং নতুন যুগের সূচনা, তো এই বিষয়টাকে ব্যাখ্যা করতে হলে আসলে আমার মনে হচ্ছিল কিছু বিষয় সমন্বয়ে ব্যাখ্যা করা প্রয়োজন। যেমন যেহেতু এটা মুসলমানদেরই বিজয়, তো এক্ষেত্রে এটাকে আসলে বিজয় বলা যাবে কি না এবং তার পটভূমিটা আসলে কী ছিল, মুসলমানদের আগমনের পটভূমি কী ছিল, তার পূর্ববর্তী অবস্থা কী ছিল, আগমনের উদ্দেশ্য কী ছিল এবং পরবর্তীতে আসলে এই অঞ্চলের প্রেক্ষিতে তাদের গ্রহণযোগ্যতাটা কতটুকু ছিল। তো এর প্রেক্ষিতে যদি আমরা এটা আলোচনা করি তবে এই বিজয়টাকে মহিমান্বিত করা অথবা ব্যাখ্যা করাটা আমাদের পক্ষে সম্ভব হবে। তো আমার পূর্ববর্তী আলোচকবৃন্দ যদিও ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন, তো আমি বিশেষ কিছু বিষয়ে বিশেষভাবে আলোকপাত করার চেষ্টা করব সংক্ষেপে এবং পরবর্তীতে আমি আমার মূল আলোচনায় যাব ইনশাল্লাহ। তো এক্ষেত্রে আমি আসলে প্রথমে কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। যেমন বঙ্গবিজয় প্রসঙ্গটা যখনই আসে তখন আমাদের সামনে আসলে অটোমেটিক কিছু প্রশ্ন চলে আসে। যেমন এই অঞ্চলে আসলে মুসলমানদের আগমনের কারণটা কী ছিল বা পটভূমিটা কী ছিল এবং এই বিজয়কে আসলে বিজয় বলা যাবে কি না বা অন্য কোনোভাবে ব্যাখ্যা করা যাবে কি না। তো এক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা বিশ্বের ইতিহাসের দিকে যদি তাকাই, বিশেষ করে যেহেতু মুসলমানরা দীর্ঘ একটা সময় গোটা দুনিয়া শাসন করে গেছেন, তো এই শাসনকালের দিকে যদি তাকাই আমরা বিভিন্ন খেলাফত, সালতানাত বা বিভিন্ন শাসন আমল আমরা দেখতে পাই। তো এসব ক্ষেত্রে আমরা যেখানে দেখেছি মুসলমানরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল পরবর্তী থেকে এবং তৎকালীন সময় থেকেই মূলত মুসলমানদের সম্প্রসারণের যে যুগ সেটা শুরু হয়েছিল এবং এই সম্প্রসারণের ক্ষেত্রে তাদের মূল লক্ষ্যটা আসলে কী ছিল। আমরা যদি মুসলমানদের স্পেন বিজয়ের দিকে দেখি, তৎকালীন স্পেনের পরিস্থিতি কেমন ছিল। যেমন তৎকালীন সময়ে ভিজিগতদের শাসন ছিল এবং সামন্তবাদ, ধর্মীয় নিষ্পেষণ, দারিদ্র্য, বর্ণবাদ থেকে শুরু করে সামগ্রিকভাবে আমরা সেখানকার একটা করুণ পরিস্থিতি আসলে দেখতে পাই। তো এরই প্রেক্ষিতে মুসলমানদের স্পেনের আগমনটা কিন্তু এক প্রকার তাদের জন্য পরিত্রাণ হিসেবে এসেছিল এবং পরবর্তীতে আমরা দেখি যে কর্ডোভা, গ্রানাডা, সেভিল থেকে শুরু করে আন্দালুসিয়া এবং এক পর্যায়ে নগর পরিকল্পনা, তারপর রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, তারপর চিকিৎসা খাত বলেন, স্যানিটাইজেশন বলেন অথবা আখলাক এবং নন্দনতত্ত্ব বলেন, সামগ্রিকভাবে আসলে গোটা মুসলিম স্পেনকে বা আন্দালুসকে তারা এত সুন্দরভাবে ঢেলে সাজিয়েছিলেন যে পরবর্তীতে আমাদের ঐতিহাসিকরা এটা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন সে আন্দালুস মুসলমানদের হারানো জান্নাত ছিল। তারপর আমরা যদি উত্তর আফ্রিকার দিকে তাকাই, সেখানেও যেহেতু মুসলমানদের দীর্ঘ একটা শাসন আমরা দেখতে পেয়েছি, তো উত্তর আফ্রিকায় যখন মুসলমানদের আগমন হয় তখন কিন্তু সেখানে বাইজান্টাইন শাসনের শেষ সময় চলছিল এবং সেই সময়টাতে সেখানেও আমরা দেখতে পাই সামন্তবাদ এবং বিশেষ করে কর প্রথা বা কর আরোপের যে একটা মানে জরাগ্রস্ত যে একটা অবস্থা সেখানকার জনজীবনে, এর পাশাপাশি দারিদ্র্য থেকে শুরু করে এমনকি কেন্দ্রীয় শাসনের সাথে আসলে তখনকার গণমানুষের জীবনের যে সম্পৃক্ততাহীনতা অথবা একটা বৈপরীত্য আমরা সেখানে দেখতে পাই। তো সেক্ষেত্রেও মুসলমানদের আগমনের পরবর্তী সময়ে সেই উত্তর আফ্রিকান অঞ্চল একটা পর্যায়ে জ্ঞান, বিজ্ঞান, চিন্তার কেন্দ্রভূমি এবং বাণিজ্যের অন্যতম কেন্দ্রভূমিতে পরিণত হয়েছিল এবং একই বিষয়টা আমরা দেখতে পাই মধ্য এশিয়া বা মারাউন নাহার অঞ্চলেও। আর এটার উদাহরণ তো আসলে আমাদের সামনে খুব স্পষ্ট, যেখানে বুখারা, সমরকন্দ, ইস্পাহান, তাবরিজ, হেরাত থেকে শুরু করে আসলে মধ্য এশীয় যে উৎকর্ষ বা সৌন্দর্য, এটাই কিন্তু মুসলমানদের তৎকালীন সময়ে সেখানকার শাসন কেমন ছিল, কার্যপ্রণালী কেমন ছিল এবং আসলে তারা সেখানকার মাটি ও মানুষের রূপকে উপজীব্য করতে পেরেছিলেন কিনা তার একটা উদাহরণ। তো একইভাবে যদি আমরা ভারতবর্ষ এবং বাংলা অঞ্চলের দিকে তাকাই, এক্ষেত্রেও যেটা দেখতে পাই, আমি এখানে প্রথমত বলতে চাই যে মুসলমানদের বিজয় শুধুমাত্র ভূমির বিজয় নয়, এটি আখলাকের বিজয়, এটি মানুষের রূহকে বিজয়কারী এবং এটি সে অঞ্চলের মাটি, জাতিসত্তা, মানুষের প্রাণসত্তাকে বিজয়কারী একটি বিজয় হিসেবে অভিহিত করা যায় এই বিজয়কে। তো এক্ষেত্রে তৎকালীন সময় আমরা যদি দেখি 11 শতাব্দীর শুরুর দিকে
তখন তো পাল বংশের শাসনামল শেষ হয়ে যায় এবং সেন বংশের শাসনামল শুরু হয় এবং স্বাভাবিকভাবে আমাদের এখানকার যে স্থানীয় অধিবাসীরা ছিলেন তাদের বেশিরভাগই বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন এবং হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। তো এক্ষেত্রে আমরা এটা কিন্তু সর্বজন স্বীকৃত ঐতিহাসিকভাবে যে সেনরা আসলে এখানে যতটা না সমৃদ্ধি করেছিলেন তার চেয়ে বেশি আসলে এই অঞ্চলকে ধ্বংস করে গেছেন। বিশেষত এখানকার বর্ণবাদ বা নিষ্পেষণের যে ইতিহাস, এমনকি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আমরা কয়েকটি জাতি বিভক্তি সেখানে দেখতে পাই, এমনকি নিম্নবর্ণে যারা আছেন তাদের প্রতি নিষ্পেষণ আমরা দেখতে পাই, এমনকি তাদের এক্ষেত্রে বিশেষত ধর্মীয় গ্রন্থ পড়া অথবা চর্চার স্বাধীনতাও তাদের ছিল না। এমনকি যে মাতৃভাষা বাংলা, বিশেষ করে আমরা জানি যে আসলে বৌদ্ধদের সময় বৌদ্ধ দোহা এবং ধর্মশাস্ত্রগুলো এক্ষেত্রে বাংলার চর্চা ছিল এবং তারা ধর্মীয় কাজে এবং কথাবার্তায় বাংলা চর্চাটা করতেন। কিন্তু সেন শাসন আমলে গিয়ে বাংলাকে ধর্মীয়ভাবে বাংলার উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যার ফলশ্রুতিতে আসলে বিশেষত বৌদ্ধ ভিক্ষুরা এবং এখানকার সাধারণ মানুষের জনজীবন আসলে খুবই নিষ্পেষিত অবস্থায় ছিল। তো এই একটা সিচুয়েশনে এক্ষেত্রে আমি বিশেষ করে কয়েকজন ঐতিহাসিকের মন্তব্য এখানে ইনক্লুড করতে পারি। যেমন এই প্রসঙ্গে অধ্যাপক দেবেন্দ্র কুমার ঘোষ লিখেছিলেন, পাল বংশের পরে এত দেশে সেন বংশের রাজত্বকালে ব্রাহ্মণ্য ধর্মের চিন্তা অতিশয় ব্যাপক হইয়া ওঠে এবং বৌদ্ধ ধর্মের প্রবাহ বিশুষ্ক হইয়া পড়ে এবং তাহাদের কারণে বৌদ্ধরা এই সকল অঞ্চল থেকে পালাইতে থাকে। তাহাদের অনেকেই স্বদেশ ছাড়িয়া নেপাল, তিব্বত, অন্যান্য অঞ্চলে আশ্রয় গ্রহণ করিতে বাধ্য হয়। এমনকি আমরা এটা বৌদ্ধ রামায় পণ্ডিতের নিরঞ্জনের উষ্মা এবং সেই সাথে চর্যাপদের যে একজন উল্লেখযোগ্য কবি ঢ্যান্ডন-পা, তার ৩৩ নং চর্যায়ও কিন্তু আমরা তৎকালীন জনজীবনের দারিদ্রতা এবং জরাজীর্ণতার প্রমাণ আমরা পাই। তো পরবর্তীতে আমরা আব্দুল মান্নান তালিবের বাংলাদেশি ইসলামের বরাত অনুযায়ী বলতে পারি, তিব্বতীয় বৌদ্ধ লামা তারানাথ সম্পর্কে লিখেছেন, জনগণের দুঃখ দুর্দশার সীমা ছিল না, প্রবলেরা অবাধে দুর্বলের উপর অত্যাচার চালাতো। তো এই যে একটা সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির আগমনটা আসলে এই বাংলার আকাশে, যদিও বাংলা পরবর্তী সময় হয়েছে, কিন্তু এই বাংলা অঞ্চলের আকাশে একটা নতুন সূর্যোদয়ের মতোই ছিল। তো এক্ষেত্রে যদিও আমাদের অনেক ঐতিহাসিক এটাও বলে থাকেন যে, যদিও এটা নিয়ে মতভেদ আছে, কিন্তু কিছু কিছু ঐতিহাসিক এমনও বলেছেন, যখন সেনদের শাসনামল এখানে চলছিল সেই সময়ে আমাদের মধ্য এশিয়া বা মারাউন নাহার অঞ্চলে মুসলমানদের শাসনামল চলছিল এবং সেখানে যে বৌদ্ধ ভিক্ষু এবং শাসকরা আছেন তারা মুসলমানদের শাসন কার্য এবং আখলাক বা তাদের যোগ্যতা দেখে প্লেসড হয়েছিলেন এবং পরবর্তী সময়ে তুখারিস্তানের ভিক্ষুদের অনেকেই বাংলার ভিক্ষুদের সাথে যোগাযোগ করেন এবং তাদেরকে সেই মুসলিম শাসন আমলের যে সৌন্দর্য এটা তাদের মাঝে বিস্তার করার চেষ্টা করেন বা শেয়ার করেন। এর পরবর্তী সময়ে কিন্তু এখানকার বৌদ্ধ ভিক্ষুদের মাধ্যমেই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আমন্ত্রিত হন এবং এ বাংলায় তিনি আসেন। তো সামগ্রিকভাবে তাবাকাতে নাসিরি অনুযায়ী বলা যায় 1205 আর 1204 মতানৈক্য যেহেতু আছে, এর 19শে রমজান এবং 12ই মে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলায় আগমন করেন। তো এক্ষেত্রে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আগমনকে আসলে এই বাংলার সাধারণ জনগণ কীভাবে নিয়েছিল, এক্ষেত্রে আমরা কিন্তু ঐতিহাসিকের বরাত দিয়ে বলতে পারি। সর্দার আব্দুর রহমান তার ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির গ্রন্থে বলেছেন যে এই অঞ্চলের বৌদ্ধ ভিক্ষুরা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিকে সাদরে স্বাগত জানিয়েছিলেন। তো এটা কিন্তু আসলে বাস্তবতা। এখানকার যে জনমানুষ তারা কিন্তু তাকে সাদরে গ্রহণ করেছিলেন এবং তার পরবর্তী কার্যক্রমে তাকে যথেষ্ট পরিমাণে সহায়তাও করেছিলেন। তো আমরা জানি যে বখতিয়ার খিলজি মূলত নদিয়ায় আসেন, যেটা ছিল সেনদের রাজধানী। তো এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে আসলে এটাকে বঙ্গবিজয় কীভাবে বলা যায়। তো আমরা জানি খুব স্বল্প সংখ্যক অশ্বারোহী নিয়ে তিনি নদিয়ায় এসেছিলেন এবং তার আগমনের খবর শুনে যুদ্ধে লিপ্ত না হয়ে লক্ষণ সেন পূর্ব বাংলায় পালিয়ে যান। এখন দেখুন, এই নদিয়া থেকেই কিন্তু লক্ষণ সেন বা সেন রাজবংশ গোটা বাংলা, বিশেষ করে বাংলার অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করতেন বা পরিচালনা করতেন। এবং এক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি গৌড়, রাঢ়, বঙ্গ এবং বরেন্দ্র অঞ্চল, বিশেষত এই অঞ্চলটা তখন সেন বংশের শাসনাধীনে ছিল। তো যেহেতু ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি সেই সেন রাজবংশের রাজধানীটাই কী করেছিলেন, অধিকার করে নিয়েছিলেন, সামগ্রিকভাবেই তখন তার স্বাভাবিকভাবে এই বাংলা অঞ্চলে তার একটা অধিকার প্রতিষ্ঠিত তখনই হয়েছিল। এমনকি আমরা জানি তিনি গৌড় বা লখনৌতি অঞ্চল, নদিয়া অঞ্চল এবং উত্তর পশ্চিম বাংলার কিছু অংশ, যেমন বর্তমান রাজশাহী, দিনাজপুর এবং মালদা সংলগ্ন যে অঞ্চল,
এটাতে তিনি তার প্রশাসনিক যে ভিত্তি সেটা প্রতিষ্ঠিত করেছিলেন এবং এটাই বাংলায় প্রথম স্থায়ী প্রশাসনিক ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত। তো এর পরবর্তী সময় তো আসলে আমরা জানি যে ধীরে ধীরে আসলে মুসলিম শাসন পরবর্তীতে দক্ষিণ এবং পূর্ব বাংলায়ও ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে খলজি শাসন, দিল্লি সালতানাত, স্বাধীন বাংলা সালতানাত, আফগান শাসনামল, মুঘল শাসনামল এবং নবাবী শাসনামলের ছায়াতলে বাংলা অঞ্চলে আসে। তো এটাই হচ্ছে মূলত এটাই ব্যাখ্যা যে আসলে এটাকে কি বিজয় বলা যাবে কি না, এমনকি আসলে এই বিজয় স্বরূপটা কেমন ছিল। তো দ্বিতীয় প্রশ্নে যদি আমি আসি, এক্ষেত্রে একটা কন্ট্রোভার্সি আমরা প্রায় সময় দেখি যে বলা হয়ে থাকে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ করেছিলেন। তো এটা আসলে তবাকাতে নাসির, মিনহাজে সিরাজুজ্জানি তবাকাতে নাসিরের একটা বরাত দিয়ে কথাটা বলা হয়, কিন্তু সেখানে যে তবাকাতে নাসিরিতে মিনহাজি সিরাজ কিন্তু কোথাও নালন্দা শব্দটা উল্লেখ করেননি। তিনি বলেছিলেন একটা বিহার, এবং সেই বিহারের বর্ণনার সাথে আসলে নালন্দার যে বর্ণনা সামগ্রিকভাবে সেটার মিল আমরা দেখতে পাই না। এবং তিনি কিন্তু এটাও বলেননি যে ইখতিয়ারউদ্দিন সেখানে গিয়ে বইগুলো পুড়িয়ে ফেলেছিলেন অথবা বিহার ধ্বংস করে ফেলেছিলেন। এখন দেখুন, আমরা যে বর্তমানে যে মন্তব্যটা দেখতে পাচ্ছি যে তিনি নালন্দা ধ্বংস করেছিলেন, তো এটা আসলে খুবই সহজে অনুমেয় যে হয়তোবা এটা মূর্খতার ফল অথবা এটা একটা ধর্মীয় বিদ্বেষ, এর বেশি আসলে কিছুই না। এবং তৃতীয়ত অনেকে প্রশ্ন করেন বা অনেকে বলে থাকেন যে আসলে মুসলিম শাসকরা এবং ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এখানে বাহির থেকে আগমনকারী কিনা অথবা লুটপাটকারী কিনা। এখন বহিরাগত টার্মটা যদি আমি ব্যাখ্যা করতে যাই, আসলে আমরা নিজেরাই সংকর জাতি। এক্ষেত্রে হাজার হাজার বছর ধরে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এসে এখানে বসবাস করেছেন, বংশবিস্তার করেছেন এবং এখানে সমাহিত হয়েছেন। সামগ্রিকভাবে এই বাংলার জনপদে কিন্তু আসলে একটা সংকরায়ন আসলে ঘটেছে হাজার হাজার বছর ধরে। তো সেক্ষেত্রে আমি যদি সেনদের কথা উল্লেখ করি, আমাদের পূর্ববর্তী আলোচক বলে গেছেন সেনরাও কিন্তু কর্ণাটক থেকে এসে বাংলা শাসন করেছিলেন। তো এরই প্রেক্ষিতে আসলে বখতিয়ার খলজির বাংলা আগমনটাকে যদি আমরা শুধুমাত্র বহিরাগত বা লুটপাটকারী হিসেবে ব্যাখ্যা করি, এটা আসলে খুব একপেশে ব্যাখ্যা হয়ে যায়। আর পরবর্তী সময় আমরা দেখতে পাই যে বখতিয়ার খলজি এবং মুসলিম যে শাসকরা ছিলেন পরবর্তী সময়ে, তারা কিন্তু এই বাংলার মাটি এবং মানুষের সাথে একাত্মভাবে মিশে যেতে পেরেছিলেন। এমনকি তাদের রূপকে ধারণ করে তাদের মন মানসিকতা বুঝে এবং এখানকার মাটি মানুষের রূপ উপজীব্য করে কীভাবে এই অঞ্চলকে সর্বোচ্চ সমৃদ্ধ করা যায় সেই চেষ্টাটাই তারা করেছেন এবং তারা এখানেই সমাহিত হয়েছেন। সামগ্রিকভাবে তারা আসলে অঞ্চলের রূপকে ধারণ করতে পেরেছিলেন। তো এজন্য আসলে এই বহিরাগত টার্মিনোলজিটা এখানে আসলেই যে খাটে না, এটা খুব সহজে অনুমেয়। অতঃপর আরও একটি বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো আসলে রাজনৈতিকভাবে 1204 অথবা 1205 খ্রিস্টাব্দে আসলে মুসলমানদের রাজনৈতিক যে পদযাত্রা সেটা শুরু হয়েছিল, কিন্তু এখানে তার আগে হাজার বছর ধরে মুসলমানদের পদযাত্রা অব্যাহত ছিল, যেটা আমরা দেখতে পাই 700 খ্রিস্টাব্দে এখানে স্থাপিত যে সাহাবি মসজিদের মাধ্যমে লালমনিরহাটে। এবং তার পরবর্তী সময় অসংখ্য মাদ্রাসা, অসংখ্য মক্তব, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, খানকা, দরগা এখানে স্থাপিত হয়েছে এবং তার ধারাবাহিকতা কিন্তু আমরা বর্তমান পর্যন্ত দেখতে পাচ্ছি। বর্তমান যে বুদ্ধিভিত্তিক অঙ্গন বা চিন্তার যে অঙ্গন, সেখানেও কিন্তু এটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এমনকি বাবা আদম শহীদ, জালালউদ্দিন তাবরিজি, শাহ নিয়ামতুল্লাহ, বায়েজিদ বোস্তামি, শাহ আমানত, শাহজালাল থেকে শুরু করে শাহ মাকদুম থেকে শুরু করে যারা ছিলেন, তারা কিন্তু বখতিয়ার খলজির পূর্ববর্তী সময়েই ছিলেন। তারা এই অঞ্চলে এসেছেন, এই অঞ্চলের মাটি এবং মানুষের সাথে মিশেছেন এবং তারাও তাদেরকে গ্রহণ করে নিয়েছে এবং তাদের জীবনধারা, তাদের চিন্তায় মুগ্ধ হয়ে কিন্তু ইসলাম গ্রহণের ইতিহাস আমরা পাই। তো আসলে সামগ্রিকভাবে আসলে এই যে একটা লজিক, এটা আসলে এখানে ধোপেই টিকছে না। অতঃপর চতুর্থত আমি যেটা বলবো যে বাংলা অঞ্চল বা বাংলার জাতিগত যে ধারণা বা রাষ্ট্রীয় যে ধারণা, এটা এসেছিল কখন থেকে। এক্ষেত্রেও কিন্তু মুসলমানদের অবদানই অনস্বীকার্য, কারণ স্বাধীন সুলতানি আমলে লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও এই 3টি স্বাধীন অঞ্চল মিলিয়ে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ মূলকে বাংলা প্রতিষ্ঠা করেন। এটার মাধ্যমে কিন্তু সর্বপ্রথম বাংলা অঞ্চলে যে ধারণা, এটা সুপ্রতিষ্ঠিত হয় রাষ্ট্রীয় কাঠামো থেকে, প্রশাসনিক কাঠামো থেকে। এমনকি এটা স্বীকার করেছেন ইতিহাসবিদ ডক্টর রমেশচন্দ্র মজুমদার এবং ডক্টর নিহার রঞ্জন রায়ও। তো এক্ষেত্রে আমি একজন ঐতিহাসিকের মন্তব্য কোট করতে পারি। ডক্টর এম.এ. রহিম এর প্রসঙ্গে বলেছিলেন, মুসলিম শাসনের আগে বাংলা নামে কোনো দেশ ছিল না। বাংলা নামটি এ দেশের জন্য অপরিচিত ছিল। এই দেশের অধিবাসীদের জন্য বাঙালি পরিচয় কিংবা তাদের ভাষার বাংলা নামকরণ তখনও হয়নি। মুসলিম শাসকরাই বাংলার সবগুলি অঞ্চলকে একটি রাজনৈতিক ঐক্যে সংহত করেন এবং এই নবসংগঠিত অঞ্চলের নাম দেন বাংলা, যা ইতিহাসে সুপ্রতিষ্ঠিত হয়েছিল।
এখন দেখুন, এটা তিনি উল্লেখ করেছেন তার বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে। তাহলে আসলে এক্ষেত্রে এটা স্পষ্ট যে বাংলায় মানে মুসলিম শাসন আমল শুরু হওয়ার আগে আসলে এখানকার যে রাষ্ট্রিক চেতনা বা জাতিগত যে চেতনা সেটার উন্মেষ ঘটেনি, এবং এই উন্মেষের ক্ষেত্রে অবশ্যই মুসলিম শাসকরা এবং বলা যায় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা বিজয় ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, অতঃপর আমি মূল আলোচনায় যেটা করব এটা হচ্ছে একটা বিজয়কে আমরা আসলে তো কখন মহিমান্বিত করতে পারবো, যখন সেই বিজয়ের ধারাবাহিকতাটা রক্ষা করা হবে এবং তার পরবর্তী যে উত্তরসূরিরা থাকবেন তারা সে অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করে সে অঞ্চলে সমৃদ্ধি আনয়ন করতে পারবেন। এখন এটা যদি আসলে আমরা বাংলা অঞ্চলের ইতিহাসে দেখি তাহলে আমরা আসলে এটা প্রমাণ পাবো এটা আসলে বিজয় ছিল কি না, বা এই বিজয়ের ধারাবাহিকতাটা কেমন ছিল। তো এক্ষেত্রে হ্যাঁ, আমি অবশ্যই বলছি না যে মুসলিম শাসকদের দুর্বলতা একদমই ছিল না। 1200 বছরে কিন্তু আমরা এই উদাহরণও দেখেছি, তাদের যোগ্যতার ফলে যেমন এক একটি সালতানাত এক একটি খিলাফত উঠে দাঁড়িয়েছে, তেমনি তাদের অযোগ্যতা তাদের দুর্বলতার ফলে কিন্তু সেগুলো আবার ফলো করেছে, পতনও হয়েছে। কিন্তু একদম আমরা যদি সামগ্রিকভাবে সেটা বিবেচনা করি, আসলে মুসলিম শাসন আমলে আসলে গোটা দুনিয়াকে যে একটা মাল্টি ডাইমেনশনাল রূপ দেখিয়েছিল, এটা আসলে অন্য কোনো শক্তি অন্য কোনো শাসক গোষ্ঠীর পক্ষে দেখানো সম্ভব হয়নি। এবং এই দিক থেকে আসলে ইসলামী শাসন আমল মুসলিম শাসন আমলের ক্ষেত্রে একক কর্তৃত্বের দাবিদার বলা যায়। তো যেটা আসলে আমরা বাংলা অঞ্চলের ক্ষেত্রে দেখতে পেয়েছি। যেমন আচ্ছা, এক্ষেত্রে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মুসলিম শাসকরা যেখানেই গিয়েছেন সেখানকার মাটি ও মানুষকে প্রথমত প্রাধান্য দিয়েছেন। সেখানকার কৃষ্টি কালচার, সংস্কৃতি, তাদের জীবনধারা, তাদের লোকাচার, তাদের বিশ্বাস, এই শিকড়টাকে কখনো উপড়ে ফেলেননি, বরঞ্চ এটার সাথে ইসলামের যে মৌলিক যে শিক্ষা সেটাকে একীভূত করে এটা কারো একটা, যেটা বলা যায় একটু আগে বলেছিলাম, একটা মাল্টি ডাইমেনশনাল রূপ দিয়েছিলেন। এটা কিন্তু আমরা বাংলা অঞ্চলের ক্ষেত্রেও দেখতে পাই। যেমন বাংলার অর্থনীতি, বাণিজ্য, প্রশাসন, সমাজ ব্যবস্থা, মানুষের জনজীবন, গ্রাম শহর নগরের অবস্থা বা নগর পরিকল্পনা, শিক্ষা ব্যবস্থা, ভাষা অথবা ধর্মীয় অবস্থা, কৃষি, সংস্কৃতি থেকে শুরু করে স্থাপত্য থেকে শুরু করে যেখানেই আমরা আসলে হাত দিই সেখানেই কিন্তু এটার উদাহরণ দেখতে পাই। যেমন আমি প্রথমে যদি অর্থনীতির কথা ধরি, মুসলিম শাসন আমলে বিশেষত এই বাংলা শীতলক্ষা এবং যে চট্টগ্রামের সপ্তগ্রাম, চট্টগ্রাম এবং সোনারগাঁও বন্দর এবং এর পাশাপাশি হুগলি বন্দরে আপনারা জানবেন যে বাণিজ্যিক যোগাযোগ গোটা ওয়ার্ল্ডের সাথে, বিশেষত মুসলিম বিশ্বের সাথে যে বাণিজ্যিক যোগাযোগ এটা রক্ষা করা হতো। এবং এক্ষেত্রে আসলে আমদানি রপ্তানির মূল দ্রব্যগুলো কী ছিল আমরা দেখতে পাই বাংলা থেকে মুসলিম শাসন আমলে বিভিন্ন কৃষি পণ্য, বস্ত্রশিল্প, পশম শিল্প, পাথর শিল্প, তুলা শিল্প, বিশেষত বাংলার গুড় এবং চিনি শিল্পের যে কদর এটা কিন্তু তখন বিশ্বজোড়া ছিল। এর পাশাপাশি জুয়েলারি শিল্পের কদরও ছিল, এমনকি কাঠ শিল্প, কাঠ খোদাই শিল্প যেটা, এটারও খুবই কদর ছিল। এমনকি জাহাজ নির্মাণ শিল্প এবং ধাতব যে শিল্প এটার কদরও তখন বিশ্বজোড়া ছিল। এমনকি অনেক ঐতিহাসিক এটাও বলে থাকেন যে তৎকালীন ইউরোপ থেকে এই বাংলার জাহাজ নির্মাণ শিল্প দেখতে এবং এখানে নির্মিত জাহাজ ইউরোপে নিয়ে যেতেও তারা এসেছিলেন, এবং এটার উদাহরণ আমরা বেশ কিছু ঐতিহাসিকের বরাতে দেখতে পাই। এর পাশাপাশি আরও দেখতে পেয়েছি কাগজ, আতর এবং অস্ত্র এবং মৃৎশিল্পেও বাংলার একটা বিশেষ দখলদারিত্ব ছিল। তো সার্বিকভাবে এসবের ভিত্তিতে মুঘল ভারতের রাজস্বের একটা বড় অংশ যেত এই বাংলা থেকে। এমনকি তৎকালীন সময়ে গোটা দুনিয়ার অন্যতম ধনী অঞ্চল ছিল এই বাংলা অঞ্চল। তারপর আমরা কাপড়ের কথায় যদি আসি, আসলে মুসলিম শাড়ির খ্যাতি তো বিশ্বজোড়া, সেটা আমরা জানি। বিশেষ করে আরব, পারস্য, ইউরোপ এবং উসমানীয় সাম্রাজ্যের রাজদরবারে এবং সেসব দেশে বা অঞ্চলে মসলিন কাপড়ের বহুল রপ্তানি হতো সেই সময়। এমনকি এই মসলিন কাপড়ের জন্য বা বাংলার কাপড়ের জন্য তৎকালীন ইউরোপীয়রা এক প্রকার প্রতিযোগিতা করতো, যেটার ইতিহাসে হয়তো আমরা জানি। তো এক্ষেত্রে বাংলার যে ইতিহাসবিদরা আছেন তাদের মতে 1700 এবং 1800 শতকে বিশ্বের সেরা টেক্সটাইল শিল্পগুলোর একটি ছিল এই বাংলা অঞ্চল। ফসলের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই বাংলায় মোটামুটি ভারতবর্ষে 10,500 জাতের ধানের বীজ পাওয়া যেত তখন। আসলে বর্তমানের সাথে তুলনা করলে আসলে খুবই আশ্চর্যজনক মনে হতে পারে। তো এই 10,500-এর কাছাকাছি যে ধানের বীজ, এটার কিন্তু বেশিরভাগই আসতো বাংলা, আসাম এবং উড়িষ্যা থেকে। এর পাশাপাশি আমরা দেখি গম, বার্লি, ডাল, বিশেষ করে মুগ এবং মসুর, এর পাশাপাশি পাট, তুলা, আখ, সরিষা এবং তেল বীজেরও প্রচুর উৎপাদন এই অঞ্চলে ছিল। তো এর পাশাপাশি আমাদের যে স্থানীয় ফসল এবং স্থানীয় ফল,
এর পাশাপাশি যা হয়েছিল যে মুসলিম শাসকরা তাদের, যেহেতু তারা আফগান এবং তুর্কি বংশোদ্ভূত ছিলেন এবং আরব থেকে এসেছিলেন, তো সেখান থেকে আম, ডালিম, আঙ্গুর, তরমুজ, নাশপাতি চাষের ব্যাপক প্রচলন ঘটিয়েছিলেন, যার ধারাবাহিকতা কিন্তু আমরা বর্তমান পর্যন্ত দেখতে পাচ্ছি। আরও এক্ষেত্রে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে বিশেষ করে মুঘল ভারতে ইকতা ব্যবস্থার কথা আমার পূর্ববর্তী আলোচক বলেছেন। এবং এক্ষেত্রে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তৎকালীন যে ফসলি জমিগুলো ছিল, এই জমিগুলোকে উর্বরতার ভিত্তিতে 3টা ভাগে ভাগ করা হতো এবং এটার অধীনে ছিল বাংলা অঞ্চলও। এই 3 ভাগের মধ্যে এক ভাগ ছিল এমন যেটাতে প্রতি বছর ফসল উৎপাদন করা যাবে, এবং দ্বিতীয় ভাগ সেটাতে হচ্ছে 3 থেকে 4 বছর পর ফসল উৎপাদন করা যাবে, এবং চতুর্থ ভাগ যেটা হচ্ছে আপনি 10 বছরের আগে ফসল উৎপাদন করতে পারবেন না। এটার কারণ একটাই যে এর মাধ্যমে মূলত সেই জমির যে প্রাকৃতিক উর্বরতা এটা যেন পুঙ্খানুপুঙ্খভাবে রক্ষিত হয়। এখন দেখুন, এই বিষয়টা কিন্তু তারা পুরোপুরি সরকারি তত্ত্বাবধানেই মানে সরকারি তত্ত্বাবধানে এটা রেখেছিলেন, এবং এখানকার জনগণ বা এখানকার কৃষক সমাজ সেটা বলা যায় অবনত চিত্তে মেনে নিয়েছিলেন, যার ফলশ্রুতিতে কিন্তু বাংলায় যে ফল ফসলের সম্ভার এটার কিন্তু একটা মূল কারণ এটাই। তারপর আমরা যদি মুদ্রা ব্যবস্থার কথা বলি, বাংলায় মুসলমানদের আগমনের আগে যে মুদ্রা ব্যবস্থাটা ছিল সেটা ছিল একটা অচল মুদ্রা ব্যবস্থা। কড়ি, চেলির মাধ্যমে তখন আপনার বিনিময় হতো বা দ্রব্য বিনিময় হতো। তো মুসলমানদের আগমনের পরবর্তী সময়ে মধ্য এশীয় অঞ্চল বা মারাওনাহার অঞ্চল থেকে যে সচল মুদ্রা ব্যবস্থা সেটা মুসলমানরা এনে এই বাংলা অঞ্চলে প্রতিস্থাপন করেন। সচল মুদ্রা ব্যবস্থা বলতে তারা ওয়ার্ল্ড ওয়াইড বা মুসলিম বিশ্বে যে প্রচলিত যে মুদ্রাগুলো ছিল, স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা, এটার প্রচলন এই অঞ্চলে ঘটান। যার ফলে যেটা হয় যে বাংলা অঞ্চলের সাথে গোটা মুসলিম ওয়ার্ল্ডের একটা বাণিজ্যিক রিলেশন এবং অর্থনৈতিক একটা রিলেশন তখন স্থাপন করতে সক্ষম হয়েছিলেন এই বাংলা শাসকরা। তো সামগ্রিক প্রেক্ষিতে এই বাংলার উপর ভিত্তি করে বলা যায় যে 1700 সালের দিকে ঐতিহাসিকদের মতে মুঘল ভারত বিশ্বের প্রায় 25 থেকে 28% জিডিপি নিয়ন্ত্রণ করত, যার 10 থেকে 12%ই আসতো এই বাংলা অঞ্চল থেকে। তাহলে এটার মাধ্যমে আসলে সহজে অনুমান করা যায় যে এই বাংলা অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি আসলে ঠিক কতটুকু ছিল, এবং এই বাংলা অঞ্চল আসলে গোটা দুনিয়ার যে একটা ধনী অঞ্চল হিসেবে বলা হয় এটার যৌক্তিকতা আসলে ঠিক কতটুকু। তারপর যদি আমি ভাষার আলোচনায় আসি, আমার পূর্ববর্তী আলোচকরা এটা বলে গেছেন যে মুসলমানরা না আসলে আসলে বাংলা ভাষার অস্তিত্বই বর্তমানে আমরা দেখতে পেতাম না। কারণ সেনদের পূর্বে আমি একটু আগে উল্লেখ করেছি যে বৌদ্ধদের মধ্যে বাংলা ভাষা চর্চাটা ছিল, বিশেষত বৌদ্ধ দোহা, ধর্মশাস্ত্র এবং সাহিত্যে এই চর্চাটা পরিলক্ষিত হয়। কিন্তু সেন শাসন আমলে এই বাংলা ভাষাকে পরিণত করা হয় শ্লেচ্ছ এবং ঘৃণার ভাষায় বা ছোট লোকের ভাষায়। এমনকি রীতিমতো ধর্মীয় বিধিবিধান আরোপ করে এই বাংলা ভাষা চর্চাকে অবরুদ্ধ করে দেওয়া হয়। আর মুসলিম শাসকরা পরবর্তীতে যেটা করেন, এই বাংলার ভাষাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে এমনকি প্রচুর পরিমাণে পরিভাষা, আরবি, ফার্সি, তুর্কি থেকে শুরু করে মধ্য এশিয়া অঞ্চল থেকে শুরু করে প্রচুর পরিমাণে পরিভাষার সমন্বয় ঘটিয়ে এই বাংলাকে একটা গৌরবময় অবস্থান প্রদান করতে সক্ষম হন, যার ফলে কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই এই বাংলা মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভাষায় পরিণত হয়েছিল। আর এই গৌরবটা কিন্তু একান্তই আমাদের এই বাংলা অঞ্চলে। এমনকি এই ব্যাপারে প্রফেসর আব্দুল করিম বলেছিলেন যে বাংলা সাহিত্যের উৎপত্তি মূলত মুসলিম শাসনেরই অবদান। আচ্ছা, এরপর এখন দেখুন, এই বাংলা সাহিত্যটা তখন ছিল একটা উপাসনালয় কেন্দ্রিক বা শুধুমাত্র ধর্মীয় রীতিনীতি চর্চারই একটা ভাষা, কিন্তু মুসলমানরা সেটাকে শুধুমাত্র ধর্মচর্চার ভাষা থেকে বা উপাসনা কেন্দ্রিক ভাষা থেকে একটি গণমানুষের ভাষায় পরিণত করেছিলেন। একটু আগে যেটা বলেছিলাম যে বিভিন্ন ভাষার পরিভাষার সংমিশ্রণে আসলে বাংলার যে একটা পরিধি এটা ব্যাপকতা পায়। তো এক্ষেত্রে ফাহমিদ স্যারের প্রবন্ধের বরাত অনুযায়ী বলতে হয় যে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের জন্য তারা বাড়িয়ে দেন সহযোগিতার হাত। কৃত্তিবাস, মালাধর বসু, কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, দ্বিজ শ্রীধর, চণ্ডীদাস, বিজয়গুপ্ত, বিপ্রদাস, পিপিলাই প্রভৃতি কবিগণ মুসলমান সুলতানদের পৃষ্ঠপোষকতায় সাহিত্য চর্চা শুরু করেন। শ্রীকৃষ্ণ কীর্তন, রামায়ণ, মহাভারতের মতো অনুবাদকর্মে মুসলমান সুলতানদের যে উৎসাহ সেটা ছিল দেখার মতো, এবং সুলতানি বাংলার এই সাহিত্য ছিল রীতিমতো সৃজনশীল ও গতিমান। বিচিত্র বর্ণ এবং বিভূতিতে সেদিন এই সাহিত্য বাংলার গণচিত্তকে দারুণভাবে উজ্জীবিত করেছিল। এতদিন বাংলা সাহিত্য ছিল দেবদেবী কেন্দ্রিক ও মন্দিরের ধর্মাশ্রিত। মুসলিম আমলে বাংলা সাহিত্য দেবতার মন্দির থেকে বের হয়ে এসে সম্পূর্ণ মানব কেন্দ্রিক হয়ে উঠল। মুসলিম সাহিত্যিকদের হাতে প্রথম রচিত হয় আশ্চর্য সুন্দর রোমান্টিক প্রেম কাহিনী, যা একান্তই মানবিক, যেমন পদ্মাবতী, লাইলি মজনু, ইউসুফ জুলেখা, সয়ফুল মুলক বদিউজ্জামান, মধুমালতীর নাম এ প্রসঙ্গে উল্লেখ করা যায়।
মধ্যযুগে বাংলা ভাষার এই সমৃদ্ধ দিকে ইঙ্গিত করে ডক্টর দীনেশচন্দ্র সেন উল্লেখ করেছেন, আমাদের বিশ্বাস মুসলমান কর্তৃক বঙ্গবিজয়ী বঙ্গভাষার এই সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং আমিও এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মুসলমানদের কর্তৃক বঙ্গবিজয়ী বঙ্গভাষার এই সমৃদ্ধি আনয়ন করেছিল এবং এই সমৃদ্ধির মূল কারণ। এরপর যদি আমরা বাংলা সনের ব্যাপারে দেখি, আসলে বাংলা ভাষা এবং সাহিত্যের উৎকর্ষের পাশাপাশি এই অঞ্চলে বাংলা সনের প্রচলনে কিন্তু মুসলমান শাসকরাই করেছিলেন এবং এক্ষেত্রে সুলতান সম্রাট আকবরের কথা আমরা বলতে পারি, তিনি যেহেতু এটার মূল কর্ণধার ছিলেন। তো তখন যেটা হয়েছিল, যেহেতু বাংলা অঞ্চলটা রাজস্বের একটা অন্যতম কেন্দ্রবিন্দু ছিল, তো রাজস্ব আদায় সুবিধার্থে এবং কর্মপরিচালনা সুবিধার্থে এবং বিশেষ করে যেহেতু হিজরি সনে তখন প্রচলন ছিল এবং হিজরি সনের সাথে আসলে চন্দ্রাব্দের সাথে ঋতুর যে একটা পরিবর্তন, এটার খাপ খাওয়ানোর জন্যই মূলত সূর্যাব্দ কেন্দ্রিক একটা বাংলার যে সনের প্রচলন এটা শুরু করেছিলেন সম্রাট আকবর এবং তিনি এর নাম দিয়েছিলেন ফসলি। তো এর পরবর্তী সময় কিন্তু আমরা বর্তমানে যে বাংলা সনের যে প্রচলন দেখতে পাচ্ছি বা আমরা বাংলা সনের অনুসরণ করছি, বলা যায় এই বাংলা সনটাও এক প্রকারের মুসলমানদেরই দান বা মুসলিম শাসকদেরই দান। এরপর আমি যদি সংস্কৃতির কথা আসি, আসলে এ ব্যাপারে আলোচনা করে শেষ করা যাবে না, অনেক বিস্তারিত আলোচনা, এবং আমি জানিও না যে আসলে এই আলোচনাটাকে আমি কতটুকু ধারণ করতে পারবো। যেমন ধরেন, যদি আমি শুধু ধর্মীয় সংস্কৃতির কথা ধরি, আমাদের এই উপমহাদেশের যে উপমহাদেশ এবং বিশেষ করে বাংলা অঞ্চলে, বিশেষত ঢাকায় যে 750 বছরের যে গৌরবোজ্জ্বল স্বর্ণালী ইতিহাস, সেক্ষেত্রে শবে বরাত, শবে মিরাজ, শবে কদর, ঈদে মিলাদুন্নবী, এর পাশাপাশি সিরাতুন্নবী, বঙ্গবিজয় দিবস, বদর দিবস, মক্কা বিজয় দিবস, কারবালা দিবস সহ যে বিশেষ বিশেষ দিবসের যে প্রচলন, এটা কিন্তু মুসলিম শাসকরা ঘটিয়েছিল। এক্ষেত্রে এই দিবসগুলো শুধুমাত্র ধর্মীয় কোনো দিবস নয়, বরঞ্চ এই অঞ্চলের মানুষের যে স্পিরিচুয়াল যে একটা ডেভেলপমেন্ট, এর পাশাপাশি সামাজিক যে ভ্রাতৃত্ব, এমনকি পরবর্তী সময় আমরা দেখতে পাই যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেক্ষেত্রেও এই দিবসগুলো পালনের যে ধারাবাহিকতা, এটা সমুন্নত থেকেছিল। বিশেষ করে বিভিন্ন দার্স, মাহফিল, জিকির এবং কাসিদায় মশগুল থাকতেন তারা। এর পাশাপাশি মহল্লায় মহল্লায় যে তিতুমিরের জঙ্গগাথা, বিশেষ করে আমাদের পূর্বসূরিদের যে বীরত্ব গাথা এবং পুঁথি সাহিত্যের যে একটা প্রচলন, এর মাধ্যমে মূলত এই বাংলার যে আপামর জনগোষ্ঠী, তাদেরকে তারা উজ্জীবিত করতে পেরেছিলেন। এমনকি ব্রিটিশ শাসন শোষণের যে বিতাড়ন, এটাও কিন্তু সে মুসলিম শাসনের যে সাংস্কৃতিক উন্মেষ, এর ধারাবাহিকতায় ঘটেছিল। অন্যদিকে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন উৎসব, যেমন দুর্গাপূজা, রাসযাত্রা অথবা দোলযাত্রা, এগুলো তারা খুবই স্বাধীনভাবে পালন করতে পেরেছিলেন। এবং মুসলিম শাসকরা যেটা করেছিলেন যে বিভিন্ন গ্রামীণ মেলা এবং লোকজ যে উৎসবগুলো, বিশেষ করে সুফি দরগা কেন্দ্রিক যে ওরস, গ্রামীণ মেলা, পালাগান, জারি গান, শাড়ি গান, এসবের ব্যাপক প্রচলন ঘটিয়েছিলেন, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ নির্বিশেষে সকলেই এসে একাত্ম হয়ে সেগুলোতে আনন্দ উৎসবে মুখরিত হতে পারতেন। এবং এর মাধ্যমে মূলত যে ধর্মীয় যে একটা সৌহার্দ্য বা অসাম্প্রদায়িক যে একটা ব্যবস্থা, এটাও কিন্তু তারা ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। পরবর্তী সময়ে যদি আমি মিউজিকের কথা বলি বা কাব্য সাহিত্যের কথাও বলি, আসলে মুসলমানদের আগমনের পূর্ববর্তী সময়ে এই অঞ্চলে মিউজিক বলতে তেমন কিছু ছিল না, বা এটা আসলে সমৃদ্ধ কোনো ধারা ছিল না। এক্ষেত্রে দেখা যায় যে ধরুন ধর্মচর্চা কেন্দ্রিক বা মন্দিরে যে অর্চনা কেন্দ্রিক যে মিউজিকগুলো বা গানগুলা, এগুলোর প্রচলন আমরা তখন দেখতে পাই। কিন্তু মুসলমানদের আগমনের পরবর্তী সময়ে এখানকার মানুষের জনজীবন, তাদের চিন্তা চেতনা, তাদের বিশ্বাস, সব কিছু সমন্বয়ে যে কাওয়ালি, ভাটিয়ালি, মুর্শিদি থেকে শুরু করে ভাওয়াইয়া থেকে শুরু করে অনেক ধরনের আসলে মিউজিকের যে ধারা, এগুলো আমাদের ইতিহাসে সমৃদ্ধ হয়েছিল। যেমন কাওয়ালির কথা যদি বলি, পারস্য এবং মারাউন নাহার বা মধ্য এশীয় অঞ্চল থেকে দিল্লির খানকা হয়ে এই ঢাকায় এসে উপস্থিত হয় কাওয়ালির যে ধারাবাহিকতা সেটা, এবং মুঘল দরবার, নবাবদের দরবার এবং খানকায় বিশেষভাবে কাওয়ালি পরিবেশিত হতো। এবং বিশেষত পুরান ঢাকার যে খানকা এবং দরগাসমূহ, এক্ষেত্রে এসে কাওয়ালি তার স্থানীয় রূপ লাভ করে। যেমন ঈদ, ওরস, মেলা, মহরমে কাওয়ালি অত্যন্ত জনপ্রিয় রূপ লাভ করেছিল। এরপর ভাটিয়ালির কথা যদি বলি, ভাটিয়ালির জন্ম কিন্তু মুসলিম বাংলায়, বিশেষত বুড়িগঙ্গা, মেঘনা, শীতলক্ষা, করতোয়া অঞ্চলে ভাটিয়ালির জন্ম। এবং ভাটিয়ালির সুরে সেই নৌযাত্রা, নৌকা বাইচ, বজরা এবং পানসি নৌকা যে পারাপার, সেই মাঝিদের কণ্ঠে ভাটিয়ালি ক্রমান্বয়ে চর্চিত হতে হতে বর্তমান পর্যন্ত এসেছে। তারপর যদি আমরা মুর্শিদির কথা বলি, মুর্শিদি গানের উৎপত্তিও কিন্তু
সে মুসলিম বাংলায় এবং ময়মনসিংহ, ঢাকা এবং টাঙ্গাইল অঞ্চলে। এবং পরবর্তীতে যেহেতু আমাদের এই বাংলা অঞ্চলে প্রচুর পরিমাণে ফকির দরবেশ এবং ফকির দরবেশদের খানকা ছিল বা লঙ্গরখানা ছিল, অথবা মজলিস বা মজমা হতো, মেহফিল হতো। তো এসব জায়গাতে সেই মুর্শিদি এবং বিশেষ করে কাওয়ালি এবং মুর্শিদি গানের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার মাধ্যমে কিন্তু এই বাংলার যে ইনস্ট্রুমেন্ট এবং মিউজিকের যে ধারা, এটা সমৃদ্ধি লাভ করেছিল। এবং এর পরবর্তীতে যদি আমরা পুঁথির আলোচনায় আসি, দেখেন পুঁথি কিন্তু শুধুমাত্র একটা বিনোদনের মাধ্যম ছিল না, পুঁথি ছিল তৎকালীন জনজীবনের একটা প্রতিচ্ছবি। সেখানে মানুষের শোকগাথা, মানুষের দুঃখ দুর্দশা থেকে শুরু করে মানুষের লোকায়ত যে বিশ্বাস এবং মানুষের যে জীবনধারা এবং অভিব্যক্তি, সব কিছুই কিন্তু সেক্ষেত্রে ফুটিয়ে তোলা হতো। এবং এর মাধ্যমে আমাদের যে পূর্বসূরীদের জনজীবন বা আমাদের যে আমাদের প্রতি রেখে যাওয়া যে মিরাস বা উত্তরাধিকার, সেটার পরিস্ফুটনই কিন্তু আমরা পুঁথি সাহিত্যে দেখতে পাই। বলা যায়, আমি যেটা বলতে চাই যে পুঁথি সাহিত্যটাকে আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তুলনা করা যায়। এখন এটাকে শুধুমাত্র একটা বিনোদনের মাধ্যমই নয়, বরঞ্চ এই বাংলার মানুষের মন এবং মননকে পরিশীলিত করার জন্য পুঁথি সাহিত্যের অবদান অনস্বীকার্য। এবং এই যে পুঁথি সাহিত্য, মুর্শিদি, ভাটিয়ালি, ভাওয়াইয়ার যে প্রচলন বা ধারা, এটাও কিন্তু একচ্ছত্র মালিক সেই বাংলার মুসলিম শাসকরাই। আচ্ছা, এরপর যদি আমি বস্ত্রশিল্পের কথা বলি, যেহেতু একটু আগে আমি মসলিনের কথা উল্লেখ করেছি, মসলিনের পাশাপাশি যে রেশমি কাপড় বা মসলিন সুতার উপরে যে জামদানির যে কারুকাজ, এবং এক্ষেত্রে বিশেষত মুসলমানদের যে ট্র্যাডিশনাল যে নকশাগুলো, বিশেষ করে অ্যারাবেস্ক নকশা, মরকজোল নকশা, পেজলি নকশা, এমনকি স্থানীয় ফুল পাতা এবং কুচির যে নকশা, এটার সমন্বয়ে আসলে জামদানি তখন একটা বলা যায় বিস্তৃত ঐতিহ্যের ধারক বাহক হয়ে ওঠে। এবং এই জামদানির কদরও মুসলিমের পাশাপাশি গোটা ওয়ার্ল্ডে আমরা তখন দেখতে পাই। এবং এর পাশাপাশি রেশম জরির কাজ, জারদৌজি, কাঁথা সেলাই, মুলমুল, তাঞ্চুই, দরিয়াতাতে প্রভাব আমরা তখন দেখতে পাই। এমনকি এমব্রয়ডারির কাজেরও অনেক প্রভাব আমরা তৎকালীন বাংলায় দেখতে পাই। এবং এই যে সোনারগাঁও, বিক্রমপুর, টঙ্গী, নারায়ণগঞ্জ কেন্দ্রিক যে একটা বস্ত্রশিল্পের উন্মেষ, এটা কিন্তু ব্রিটিশ শাসনামল পর্যন্ত, ব্রিটিশ শাসনের সূচনাকালীন সময় পর্যন্ত এই উন্মেষটা এবং এর ধারাবাহিকতাটা মুসলিম শাসকরা ধরে রাখতে সক্ষম হয়েছিলেন বলে আমরা জানি। এবং পরবর্তীতে যেটা হয়, ব্রিটিশ শাসন আমলে আমাদের এই যে তাঁত শিল্প, বিশেষত মসলিন শিল্প পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় এবং জামদানির যে ঐতিহ্যের ধারাবাহিকতা, এটা অনেকাংশে মলিন হয়ে যায়। এবং পরবর্তী সময়ে এসে মেশিন উৎপাদিত মোটা বস্ত্র বা সাধারণ বস্ত্রের যে প্রচলন, সেটা আমরা দেখতে পাই। এবং আমরা আসলে এই মুহূর্তে এসে সেই বাংলার যে বস্ত্রের ঐতিহ্য, সেটা আসলে আর ফিরিয়ে আনতে এখন পর্যন্ত আমরা সক্ষম হইনি। তারপর পোশাক আশাকের ক্ষেত্রে যদি দেখি, যে বাংলার মানুষদেরকে সেলাই করা বস্ত্র পরিধান বা কেটে সেলাই করা যে বস্ত্র পরিধানের যে রীতি, এটাও কিন্তু মুসলমানরা শিখিয়েছিলেন। তার আগে কিন্তু মানে বলা যায় এক প্রস্থ কাপড় দিয়েই তারা তাদের লজ্জা নিবারণ করতেন। এবং এক্ষেত্রে আইনে আকবরীতে আবুল ফজল বলেছিলেন, বাংলার নারী পুরুষের দেহের বেশিরভাগই নগ্ন থাকতো, কেবল কোমরের কাছে একটুখানি কাপড় থাকতো। তাহলে এখন দেখুন, এই বাংলা অঞ্চলে জাস্ট পোশাক আশাকের ঐতিহ্যের দিকেও যদি আমরা তাকাই, এই বাংলা অঞ্চলের মানুষদেরকে আসলে লজ্জাশীলতা বলেন, হায়া বলেন বা ভদ্রতা বলেন, পরিচ্ছন্নতা বলেন, সব কিছু কিন্তু সে মুসলমানরাই শিখিয়ে দিয়ে গিয়েছিল। শিক্ষার ক্ষেত্রে আসলে এটা সর্বজন বিদিত, আমি এক্ষেত্রে বিশেষ কিছু বলবো না। তবে এক্ষেত্রে শুধুমাত্র একটা উক্তি আমি দিতে চাচ্ছি, যে এটা কিন্তু একদম ওয়েস্টের একজন স্কলারের উক্তি আমি দিচ্ছি। তিনি বলেছিলেন, ভারতীয় মুসলিমদের শিক্ষার ক্ষেত্রে যেমন অগ্রগতি হয়েছে, পৃথিবীর খুব কম সম্প্রদায়ের মধ্যে তেমন অগ্রগতি আমরা দেখতে পাই। যে ব্যক্তি মাসে 20 টাকা বেতনে চাকরি করেন, তিনিও তার সন্তানকে প্রধানমন্ত্রীর সন্তানের সমতুল্য শিক্ষা প্রদানের ব্যবস্থা করেছিলেন। তারা আরবি ও ফার্সি ভাষার মাধ্যমে শিক্ষা লাভ করে। 7 বছর কাল অধ্যয়নের পরে একজন মুসলমান যুবক পাগড়ি পরিধান করে এবং অক্সফোর্ড থেকে পাশ করা নব্য যুবকের মতোই জ্ঞানের যে সংশ্লিষ্ট সকল শাখা আছে, সে সকলে পূর্ণতা লাভ করেছিল। সে সক্রেটিস, এরিস্টটল, প্লেটো, হিপোক্রেটাস, গ্যালেন ও ইবনে সিনা সম্বন্ধে অনর্গল কথা বলতে পারত। দেখুন, এটা কিন্তু একজন ওয়েস্টের একজন শিক্ষাবিদ এবং গবেষকের মতামত। তাহলে কিন্তু এটা খুব সহজে অনুমেয় যে তৎকালীন শিক্ষা ব্যবস্থা আসলে বাংলার মুসলমানরা কীভাবে গড়ে তুলেছিলেন এবং কীভাবে বিকাশ সাধন করিয়েছিলেন। আচ্ছা, এরপর যদি আমি ইতিহাসের কথায় আসি,
বাংলায় মুসলমানদের আগমন পূর্ববর্তী যে ইতিহাসের ধারাবাহিকতা, সেক্ষেত্রে আমরা দেখতে পাই পৌরাণিক কাহিনী নির্ভর একটা ইতিহাস বা মিথোলজি নির্ভর একটা ইতিহাস আমরা তখন দেখতে পাই, এবং বিশেষত সেই ইতিহাসে ধর্মীয় ব্যাখ্যা এবং কাব্যধর্মীয়তার উপস্থিতি বেশি ছিল। কিন্তু এই বাংলা অঞ্চলে মুসলমানরাই সর্বপ্রথম সাল এবং তারিখ ভিত্তিক, সেই সাথে বিজ্ঞান ভিত্তিক, গ্রহণযোগ্য এবং শাসক, যুদ্ধ, প্রশাসন এবং অর্থনীতি সম্বলিত ইতিহাস চর্চার ধারাবাহিকতা এবং ইতিহাস গ্রন্থ চর্চার ধারাবাহিকতা শুরু করেছিলেন। এবং এক্ষেত্রে রাজদরবারের সরাসরি পৃষ্ঠপোষকতা এসব ইতিহাস গ্রন্থ রচিত হতো এবং চর্চিত হতো, যার ফলে আসলে এই বাংলার যে সমৃদ্ধ ইতিহাস, এক্ষেত্রে বলা যায় মানে বিজ্ঞানসম্মত ইতিহাসে যে চর্চার ধারাবাহিকতা বা রচনার যে ধারাবাহিকতা, সেটার কৃতিত্ব কিন্তু আমরা একাধারে মুসলমানদেরকেই দিতে পারি। তারপর প্রশাসনিক ব্যবস্থার কথা আসলে এক্ষেত্রে উল্লেখ না করলেই নয়। প্রশাসনিক ব্যবস্থা আসলে খুবই শক্তিশালী ছিল, বিশেষ করে মুঘল এবং বাংলাদেশের স্বাধীন সালতানাতের যে প্রশাসনিক ব্যবস্থা, এক্ষেত্রে পুরো বাংলা অঞ্চলকে কয়েকটি প্রদেশ এবং বিভিন্ন, যেমন গৌড়, পান্ডুয়া, ঢাকা এবং মুর্শিদাবাদে যেহেতু আমাদের রাজধানীগুলো স্থানান্তরিত হয়েছিল, তো তদারকির সুবিধার্থে বাংলাকে বিভিন্ন সুবা বা প্রদেশ, সেই সাথে সরকার, পরগনা, মৌজা এবং গ্রামে বিভক্ত করা হয়েছিল। মানে এক একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রশাসনিক ইউনিটে বিভক্ত করা হয়েছিল, এবং সেসব ইউনিটের তত্ত্বাবধানে সরাসরি সরকারের সাথে সংশ্লিষ্ট একজন ব্যক্তি বা গভর্নরকে সেখানে নিয়োগ দেওয়া হতো, যারা বিশেষ করে সুবা বাংলায় যাদেরকে বলা হতো সুবাদার। তো এদের মাধ্যমে কিন্তু আসলে এই বাংলার প্রতিটা অঞ্চলের অর্থনীতি, রাজনৈতিক অবস্থা, গ্রামীণ জনজীবন বা সামগ্রিকভাবে সব কিছুই তারা সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতায় নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন, যার ফলে কিন্তু আসলে পরবর্তী সময়ে আমরা যে সুবিশাল বা বলা যায় সমৃদ্ধ যে প্রশাসনিক ব্যবস্থা, সেটা উপহার পেয়েছিলাম। তারপর বাংলার কৃষির কথা তো আমি একটু আগে উল্লেখ করেছি, তবে এক্ষেত্রে আরও একটি বিষয় উল্লেখযোগ্য যে দেখুন, কৃষি যেহেতু আমাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ছিল, তো এটাকে শুধুমাত্র উৎপাদনের একটা ক্ষেত্র না বানিয়ে বরঞ্চ আমাদের মানে আত্মিক যে প্রশান্তি পাওয়ার একটা ক্ষেত্রে পরিণত করা হয়েছিল। সেটা কিভাবে? আমরা হেমন্ত উৎসব, বসন্ত উৎসব, নবান্ন উৎসবগুলো দেখেছি তখন, বিশেষ করে যখন নতুন ফসল ঘরে তোলা হতো, তখন সেই নতুন ফসল দিয়ে ফিরনি, পায়েস, রাধার যে রীতি প্রচলিত ছিল, সেই ইতিহাস সম্পর্কে আমরা জানি। কিন্তু আমরা কি এটা জানি যে সরাসরি মুঘল কর্মচারীদের তত্ত্বাবধানেই এবং তারাই কিন্তু নতুন চাল দিয়ে বিশেষ ধরনের পায়েস এবং মিষ্টান্ন রান্না করতেন এবং সেটা কৃষকদের ঘরে ঘরে গিয়ে বিলি করতেন। সেই সাথে এই কৃষকদেরকে নতুন ফসল যে ঘরে উঠেছে, এটাকে যেন উৎসবমুখর পরিবেশে তারা উদযাপন করতে পারেন, এজন্য নৌকা বাইচ, পুতুল নাচ এবং তখনকার যে স্থানীয় খেলাধুলা ছিল বা অ্যামিউজমেন্টের যে ব্যবস্থাগুলো ছিল, সেগুলোর আয়োজন তারা সেখানে করতেন। বিশেষ করে বুড়িগঙ্গায় যে নৌকা বাইচ, হেমন্ত বা নবান্নকে কেন্দ্র করে, এটা খুবই বিখ্যাত ছিল। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই নবান্ন উৎসবে তো নতুন চালের পিঠা, খিচুড়ি, পায়েস, মালাই ইত্যাদি তৈরি হতোই। বিশেষ করে মুসলিম পরিবারগুলোতে নতুন চালের যে খাবার বা মিষ্টান্ন, সেটা একটি বিশেষ দোয়ার মাধ্যমে গ্রহণ করা হতো। এবং এর পরবর্তীতে পারিবারিক আড্ডা বা মহল্লায় যে ভাগাভাগি সংস্কৃতি এবং জমির আইলে বা নদীর কিনারায় বসে তারা সেই মজমা বা মেহফিলের আয়োজন করতেন। এখন দেখুন, শুধুমাত্র একটা ফসল উৎপাদনকে কেন্দ্র করেই যদি তারা আসলে তাদের আর্থিক প্রশান্তির জায়গাটা এতটা উচ্চকিত করতে পারেন, তাহলে এটা বুঝাই যায় যে আসলে তখনকার অর্থনৈতিক ব্যবস্থা যে ফসল বা যে কৃষির উপরে ভিত্তি করে ডেভেলপ হয়েছিল, সে অর্থনৈতিক ব্যবস্থা আসলে কতটুকু উচ্চকিত হয়েছিল, এটা কিন্তু খুব সহজেই অনুমেয়। তারপর যদি আমরা রন্ধনশৈলীর কথা বলি, এটা আসলে বলে শেষ করা যাবে না। যেমন তৎকালীন বাংলায় যে মাছে ভাতে বাঙালি যে একটা ট্র্যাডিশন ছিল, বিশেষত মাছ, ভাত এবং শুটকি মাছ এবং প্রায় মশলাবিহীন তরকারি রন্ধনশৈলী তখন প্রচলিত ছিল। কিন্তু মুসলমানরা আসার পরে যেটা হয়, এখানকার যে স্থানীয় রন্ধনশৈলী, এটাকে তারা কিন্তু উপড়ে ফেলেনি। এটার পাশাপাশি এখানে পারস্য, আরব এবং তুর্কি যে রান্নার ট্র্যাডিশন, সেটাকে এনে সমন্বিত করেছিলেন, যার ফলে কিন্তু এই যে আমরা চট্টগ্রামে এখন মেজবানি রান্নার খুবই কদর আসলে আমরা দেখি। তো এই মেজবানির রান্নার সূত্রপাতও কিন্তু সেই মুসলিম শাসকদের হাত ধরে হয়েছিল, কারণ তখন খানকা, দরগা এবং তাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো ছিল, এগুলোর তত্ত্বাবধানে বিশাল বিশাল ডেকচি, যেটা বলে আর কি, যেটা লাগে ডেকচিতে, এবং বিশাল আয়োজন করে বিভিন্ন দিবস কেন্দ্রিক তারা ভোজের আয়োজন করতেন। এবং এরই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে এই চট্টগ্রাম অঞ্চলে যে ভোজন রসিক যে সংস্কৃতি আমরা দেখতে পাই, এটা ডেভেলপ করেছিল। এর পাশাপাশি যে ঢাকায় খাদ্য কালচার বা ঢাকায় খাদ্য সংস্কৃতি, বিশেষত মোগলাই, মাছের কোরমা বা মাছের রেশমি রান্না, যেটা বোরহানি, শাহি জর্দা, এর পাশাপাশি যে বটি কাবাব, নার্গিস কাবাব, স্বামী কাবাব থেকে শুরু করে কাবাব সংস্কৃতি,
এমনকি যে বাকরখানি, খুবই বিখ্যাত যে বাকরখানি, এটাও কিন্তু এসেছিল কাশ্মীরি তুর্কি বেকারদের হাত ধরে। তো এর পাশাপাশি যে চায়ের যে প্রচলন, মানে আমরা বর্তমানে তো আসলে বলা যায় প্রো লেভেলের চা করে আমরা অনেকেই, তো চায়ের প্রচলনটাও কিন্তু মুসলমানদের হাত ধরে হয়েছিল। এবং অতিথি আপ্যায়নে শরবতের যে ব্যবহার, মানে শরবত দিয়ে অতিথি আপ্যায়নের যা ধারাবাহিকতা, এটাও সে মুসলিম শাসক এবং মুসলমানরা এসে বাংলা অঞ্চলকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। এর পাশাপাশি দেখেন, এক্ষেত্রে যে তরকারিতে যে সুগন্ধি মশলাগুলোর ব্যবহার, আমাদের বাংলা অঞ্চল কিন্তু মশলা উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু মশলার দ্বীপ, যেহেতু আমাদের পোর্ট সিটিগুলো তখনও বিখ্যাত ছিল, সেখানে মশলার আমদানি রপ্তানি হতো। তো এর মাধ্যমে কিন্তু এই চট্টগ্রামে যে অতিরিক্ত ঝাল খাওয়া যে প্রবণতা এবং অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া যে প্রবণতা, এবং ঢাকায় যে মশলাদার খাবারের ঐতিহ্য, এটা কিন্তু পুরোপুরি বলা যায় সেই মুসলমানদের শিখিয়ে দেওয়া এবং পড়িয়ে দেওয়া। রান্নাও যে একটা শিল্প হতে পারে সেটা শিখিয়ে গেছেন মুসলমানরাই। আর স্থাপত্যের কথা যদি ধরি, আসলে স্থাপত্য ঐতিহ্যের জন্য মুসলমানরা আসলে বিশ্ববিখ্যাত, যেটা বর্তমান সময় পর্যন্ত আসলে কারো পক্ষে ওভারকাম করাটা সম্ভব হয় নাই। যেমন আমরা উমাইয়া দামেস্ক বা আন্দালুসিয়া বা আব্বাসি বাগদাদ অথবা সাফাভি সালতানাতের যে স্থাপত্য রীতি, এগুলোতে দেখতে পাই। তো এই বাংলা অঞ্চল এবং ভারতবর্ষে যে স্থাপত্য রীতি আমরা দেখি, এটা কিন্তু মূলত ভারত এবং সাফাভি রীতির, ভারতীয় এবং সাফাভি রীতির একটি সংমিশ্রণ। তো এক্ষেত্রে উল্লেখযোগ্য যেটা, এটা হচ্ছে একটা ঘর শুধুমাত্র কখনো একটা বসবাসের জায়গা হিসেবে বিবেচ্য নয়, বরঞ্চ সেই ঘরটা যেন রুহানিয়াত বা আমাদের যে আধ্যাত্মিক যে একটা উন্নতি, সেটার উৎস হতে পারে। যেমন ধরুন, আমরা আগের ঘরগুলো দেখি যে আসলে এগুলো নির্মাণশৈলী একটু ভিন্ন রকম ছিল। যেমন ঘরের যে উপরে যে জানালাগুলা বা চৌকাঠের যে ব্যবস্থা অথবা ভেন্টিলেশনের যে ছোটো ছোটো ব্যবস্থাগুলো ছিল, এর মাধ্যমে কিন্তু মানে সকালে যখন সূর্যোদয় হতো, সেই সূর্যোদয়ের প্রথম আলোটাও যেন ঘরের ভেতরে পড়ে এবং সূর্যাস্তের শেষ আলোটাও যেন ঘরকে আলোকিত করে দিয়ে যায়, এমন ব্যবস্থা কিন্তু সেই স্থাপত্য রীতিতে অনুসরণ করা হতো। এবং আপনারা জানেন যে সাউন্ড সিস্টেমের যে একটা ব্যবস্থা, মানে একটা ঘর, বিশাল একটা ঘর ধরুন, সে ঘরের ও প্রান্তে দাঁড়িয়ে আপনি যে কথা বলবেন সেটা কিন্তু এ প্রান্ত থেকে শোনা যাবে। এটা আসলে শুনতে একটু আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু আমরা আসলে সুলাইমানিয়া মসজিদে কিন্তু এটার উদাহরণ এখনও দেখতে পাই। এবং মুসলমানরা এক্ষেত্রে খুবই করিতকর্মা ছিলেন, তারা এই ব্যবস্থাটা আসলে স্থাপত্যের প্রতিটা ক্ষেত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং এর পাশাপাশি আমাদের এখানে যে মার্বেল পাথর এবং বিভিন্ন রঙিন কাচের যে ব্যবহার, এর মাধ্যমে সারাদিন মিলিয়ে মানে সূর্যরেখার যে প্রতিটা যে স্ট্রোক আছে, এগুলোকে সেই কাচের বিভিন্ন রঙিন কাচগুলো ধারণ করে সেটার প্রতিফলন ঘটিয়ে সেই ঘরের আবহ এক এক সময় এক এক রকম রাখতেন। মানে সূর্যের যে 7টা রং, এই রঙগুলো যেন ঘরের ভেতরে প্রতিফলিত হয় এবং মানুষ যেন সেই সূর্যালোক এবং সেই বাতাস থেকে বঞ্চিত না হয়, এমনভাবে তখনকার স্থাপত্যগুলো গড়ে তোলা হতো। যেটা বর্তমানে আমরা আমাদের যে পুরাতন যে মসজিদগুলো আছে, বিশেষ করে লালবাগ, আতিয়া মসজিদ, হোসেন শাহী মসজিদ থেকে শুরু করে সুলতানি এবং মুঘল আমলে আমাদের বাংলা অঞ্চল এবং ভারতবর্ষে স্থাপিত যে স্থাপত্যগুলো, এগুলোতে কিন্তু এই উদাহরণটা আমরা এখনও দেখতে পাই। তো এর মাধ্যমে আসলে এই ঘর বা বলা হয়ে থাকে ইসলামী সভ্যতা যে কিবলাগাহী ঘর, মানে এই ঘরটা আমাকে যেমন আত্মিক প্রশান্তি দিবে, তেমনি আমাকে বসবাসের একটা উপযুক্ত স্থান দিবে, ঠিক তেমনই আমার চিন্তা, শিক্ষা, মন মগজের যে উন্নতি, সেটারও একটা সুযোগ করে দিবে। এমনভাবে তারা আমাদের প্রতিটা স্থাপত্য বিনির্মাণ করতে সক্ষম হয়েছিলেন। তো এভাবে বলতে গেলে আসলে বলে শেষ করা যাবে না। তো সামগ্রিকভাবে যদি আমরা গোটা বাংলা অঞ্চলের সমৃদ্ধির কথা ধরি, তাহলে এই সমৃদ্ধির সূচনাকাল কিন্তু সেই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বিজয়ের মাধ্যমেই শুরু হয়েছিল। এবং এই বিজয়ের তুলনা আসলে পূর্বাপর অন্য কোনো সময়ের সাথেই হয় না। এবং আমি এখনও এটা বলেই শেষ করব যে সার্বিকভাবে এই উৎকর্ষের পরিপ্রেক্ষিতে বলা যায়, নিঃসন্দেহে বখতিয়ার খলজির বাংলা বিজয় সত্যিকার অর্থে বাংলা বিজয় বা বঙ্গ বিজয়, এবং নিঃসন্দেহে এই বিজয় একটি নতুন যুগের সূচনাকারী। ধন্যবাদ।